নমস্কার, হাওয়াকল অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমাদের আজকের গল্প শাশ্বত করের বই দুধে গোয়েন্দা দুধে বেড়াল থেকে একটা গল্প, বহবারম্ভে লঘুক্রিয়া। গল্প পাঠে আছেন ভাস্বতী সেনগুপ্ত। মর্নিং ওয়াকে বেরিয়েছে 5 ভাই মিলে, সঙ্গে অবশ্য আমিও আছি। আমি, মা আর বাবা, আমরা 3 জন এসেছি গত পরশু। মোজো আর টোকাটুলিরাও ওই ট্রেনে এসেছে। ছোটদাদু এসেছে ওই দিনই সকালের ট্রেনে। দাদানদাকে দেখতেই সবার আশা। দাদানদা হলো আমার মায়ের বাবা। এই তো কাছেই কাঁকেরামপুর হাই স্কুলে হেডমাস্টার ছিলেন। বছর 6 হলো রিটায়ার করেছেন। মোজো, টোকাটুলি, শেষদাদু আর ছোটদাদু হলো দাদানদার 4 ভাই। দিদিদি আর ছোট দিদি হলো দাদানদার বড়দি আর ছোটদি। দুজনেই স্কুলে পড়াতেন। শেষদাদুও স্কুলে পড়াতেন। সেই সূত্রে আগে বাইরেই থাকতেন সবাই। অবশ্য রিটায়ারমেন্টের পর 3 জনেই এখন এখানেই থাকেন। দাদানদার আবার ব্লাড সুগারের ব্যামো। সবাইকে বলে বেড়ান তিনি নাকি মিষ্টি মানুষ। দাদানদা খুব আস্তে আস্তে কথা বলেন। দুটো শব্দের মাঝখানে মাঝে মাঝে এতটা সময় নেন যে মা আম্মা কখনো কখনো অধৈর্য হয়ে বলেই ফেলেন, কি হলো, পরের কথাটা তো বলো, কথা বলতে এত সময় নিলে কি হয়? দাদানদা কিন্তু কিছু বলেন না, কেবল কখনো কখনো কপাল কুঁচকন। দাদানদা ভারী মজাও করেন। বাবার একটা মুদ্রা দোষ আছে। রেগে গেলেই যাকে তাকে যখন তখন মদন বলেন। দাদানদা সেই দেখে বলেছেন, আহা, মদন টদন বলো না, বরং মধুসূদন বলো। ধু আর সু মনে মনে বাদ দিয়ে নেবে, তাহলেই দেখবে তোমার যা বলার তা বলাও হবে, অথচ যাকে বলছো তিনিও শ্রী নারায়ণের নাম শুনে মন খারাপ করবেন না। সেই দাদানদার শরীরটা বেশ একটু খারাপ হয়েছিল। এখন অবশ্য সেরে গেছেন, তবুও দাদানদাকে ডাক্তারবাবু সকালে হাঁটতে বলেছে। রাতের বেলা মামাবাড়ির খাবার টেবিলে বরাবরই দেখেছি ধুমধুমার কাণ্ড হয়। সেদিনও তাই। বিভিন্ন কথা নিয়ে একদম মেসির মতো, নেইমারের মতো ড্রিবল হচ্ছে। যে কোনো কথা পড়লেই এক এক দাদু এক এক রকম করে স্কিল দেখাচ্ছেন। কোনো বিষয়ে কেউ একমত হচ্ছেন না, অথচ সেই চরম স্থানে যখনই সেই প্রাতঃভ্রমণের কথা সামনে আসলো, সব দাদুরা একেবারে এক সুরে একসাথে হাউমাউ করে উঠল, না না দাদা, তুই একা হাঁটতে যাবি কেন? এই সবে অসুখ থেকে উঠলি, আমরা সবাই মিলে হাঁটতে যাব। বলেই মোজো আমার দিকে ফিরেছে আর ছোট দিদি বলে উঠেছে, কি নটিকেও নিয়ে যাবি নাকি তোরা? মোজো বলে উঠল, অবভিয়াসলি, এমনি আর্লি রাইজিং শরীরের জন্য ভালো, তার উপর এতজন ইন্টেলিজেন্ট দাদুর সাথে মর্নিং ওয়াক, কজন এমন সুযোগ পায় বলতো? তারপর আমার দিকে ফিরে বলল, সব সময় কাজের মধ্যে থাকবি, বুঝলি? কাজ না থাকে তো দৌড়বি, শুধু শুধুই দৌড়বি, উদ্যম বাড়বে। যে কোনো কাজে উদ্যমটাই তো আসল। তোমার যতই ক্ষমতা থাক, উদ্যম নাই তো বাসি সিঙ্গাড়ার মতো ফালতু তুমি। সিংহ তো বনের রাজা, তবুও তাকে শিকার ধরতে হয়, শরীরকে মজবুত রাখতে হয়। ঝিমন্ত সিংহের কোনো দাম নেই, বুঝলি?
ন হি সুপ্তস্য সিংহ প্রবিশন্তি মুখে মৃগা। মনে রাখিস কথাটা। সম্মতিসূচক ঘাড় নাড়লুম। আর তাছাড়া গঙ্গার পাড়টা সকালবেলা একদম অন্যরকম থাকে। বেলোর দেখা উচিত। শেষদাদু রুটি তরকারি শেষ করে পাকা সিঙ্গাপুরি কলার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, তাইলে কি খারাইলো? দিদি হাসতে হাসতে জিজ্ঞেস করলে। খারাইলো গিয়া এই যে আমাগো নাতি আমাগো সাথেই মর্নিং ওয়াকে যাইব। দাদান্দা বলে উঠল, তাহলে আগামীকাল ভোরবেলায় মিশন মর্নিং ওয়াক। ওকে ব্রাদার্স, গুড নাইট। ছোটদাদু হঠাৎ মিলিটারি মেজাজে কথাগুলো বলেই স্যালুট ট্যালুট ঠুকে পাক্কা জওয়ানি কায়দায় বেসিনে হাত ধুতে চলে গেল। সেই দেখে দিদি আর ছোট দিদি হাসতে হাসতে হিক্কা তুলে বলল, ব্যাস হয়ে গেল। সেই মতোই ভোর 3:30 থেকে বাড়িময় হাউ মাউ, লাভের মধ্যে লাভ, ঘন্টা। 4 বাথরুম একেবারে টোটালি অকুপায়েড। এ বেরোয় তো ও ঢোকে। কেউ একবার বেরিয়েও অতৃপ্ত মুখে পেটে হাত বোলাতে বোলাতে হাঁটেন, খানিক বাদে ফের ঢোকেন। শুধু যাওয়া আসা। বাবার ফোনে দেবব্রত বিশ্বাস বাজছে। যাই হোক, 1.5 ঘন্টার কেবল বাজছে সংক্রান্ত বাড়াবাড়ির শেষেও টোকাটুলির পেট গড়গড়ির কারণে তাকে ছেড়েই ফুল ব্যাটালিয়ন 5টা নাগাদ বেরিয়ে টুকটুক চড়ে গঙ্গার পাড়। এখানে এসে যে যার মতো স্পিডে হাঁটছে। আমি আর মোজো খানিক হেঁটে এসে ঘাটের কাছে দাঁড়িয়ে ভোরের গঙ্গা উপভোগ করছি। আজব দৃশ্য বটে। কেউ মেয়েদের ঢেউ তুলে কসরত করে গা ঘামাচ্ছে, কেউ ধুতি লুঙ্গি মালকোচা মেরে জলে ঝাঁপাচ্ছে। কারা যেন গঙ্গা নেমন্তন্ন করছে। কাদের ব্যান্ড পার্টির বিউগল বাজছে ভোঁপর ভোঁপর। ঘাটের পৈঠায় লাইন দিয়ে প্রায় 8-10 জন একেবারে মাখন ন্যাড়া হচ্ছে। পাড়ের বড় বড় গাছগুলোয় পাখিদের প্রাতকালীন সভা বসে গেছে। খানিক দূরে ফেরিঘাটের ওইখান দিয়ে নানান সামান নিয়ে নৌকা চলেছে। এইসব দেখে কার না মন বয়ে যায় বলো? সেই জন্যই হয়তো মোজো ভোরবেলার ভোরে ওঠার সুফল বলছিল। ওদিকে শেষ দাদু সত্যেন দত্তের লেখা ভোরাই কবিতাটা আবৃত্তি করছিল। ঠিক সেই সময়ই দৌড়াতে দৌড়াতে ছোটদাদু হাজির। ছোটদাদুর চেহারাটা বেশ পালোয়ানি, গোঁফটাও দেহাতিদের মতো 3 ভাজের, এক কথায় জব্বর। এতক্ষণ দৌড়ে এসে হাঁফাতে হাঁফাতে বলল, সকাল তো সকালই, জাস্ট জাগতিক নিয়ম। সূর্যের রোটেশন, থুরি পৃথিবীর রোটেশনের ফলশ্রুতি। এ নিয়ে তো আদিক্ষেত আর কি আছে? এতক্ষণের ইমোশনটার মোশন এভাবে নষ্ট হওয়ায় মোজো খানিক চটল। ফলত বলে ফেলল, তোর মতন পাথর ঘাটনেওয়ালা এর থেকে আর কি বেশি বলবে? পাথর ঘাটতে হলেও তার জন্য মনোবৃত্তির কিছু এসে যায় না মেজদা। আর ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি পাথর ঘাটিও না। ম্যানেজারকে কোনোদিন পাথর ঘাটতে হয় না, তাও একটা নয়, 7টা মাইনের ক্লাস্টারের। পাথর ঘাটা থেকে অনেক ওপরের লেভেল এটা। ও, মোজো বলল, তার মানে তুমি পাথর ঘাটাকে নিচু লেভেলে দেখো? শ্রেণীভেদ? ছি ছি ছোট, এই পরিবারের ছেলে হয়েও কিনা তোর এরকম ভাবনা? ছোটদাদু চরম চটেছে। এ ভাবনাটা আমার না মেজদা। সকাল সকাল তোর ঠোঁট চুলকোচ্ছে বলে আমার উপর মন গড়া কথা চাপিয়ে ঝগড়ার তাল করছিস।
ছোটদাদুর প্রতিবাদ বোধহয় মোজোর কানে গেল না। আগের কথার খেই ধরেই বলে চললেন, কি পরিবার আমাদের! জানিস, আমাদের গ্রেট গ্র্যান্ডফাদার গোড়া সৈন্য ঠেঙিয়েছিল। আওয়ার গ্র্যান্ডফাদার 47টা স্কুলের এস্টাবলিশ করেন। আর আমাদের ফাদার পরম পূজ্য পিতৃদেব, তার কথা তো নিশ্চয়ই জানিস। আমি জানি। মোজোর আঙুল খামচে কাঁই কাঁই করে চেঁচিয়ে উঠলাম। তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দেশের জন্য জেল খেটেছিলেন। মোজো আমার মাথায় আলতো চাটি মারল। এর মানে প্রশংসা। বাড়িতে টমি কথা শুনলে বাবা এমনি করে টমির পিঠে চাপড় মারেন। টমি আনন্দে তুরুক তুরুক ন্যাজ নাড়ে। আমার তো ন্যাজ নেই, মুখ আছে, মুখে হাজারো এক্সপ্রেশন আছে, কাজেই খুশি খুশি এক্সপ্রেশনে হেসে দিলাম একগাল। মোজো ছোটদাদুকে বলল, দেখ, এই হলো আমাদের বাড়ির শিক্ষা। জীবনের আসল শিক্ষা এ ছেলের টেন্ডস টু কমপ্লিট। আর স্কুলে না গেলেও চলে। এমন প্রশংসায় সত্যি সত্যি আমার ন্যাজ নাড়তে ইচ্ছা করছিল। বললাম, মোজো, বাবাদেরও সব ইতিহাস আমি জানি, জুজু দাদা বলেছে। তবে তো ভবিষ্যতে তোমার কলেজে না গেলেও চলে, তাই না মেজদা? মুখে একটা চিরবিড়ে হাসি ঝুলিয়ে ঠান্ডা গলায় ছোটদাদা কথাটা বলল। সর্দারি করিস না ছোট। একমাত্র নাতিটাকে কোথায় উৎসাহ দিবি তা না ডিমোটিভেটেড করছিস। মোটিভেশন যদি ঠিকঠাক পায়, দেখবি এই বেলেই একদিন হয়তো নেপোলিয়ন বোনাপার্তে হবে। কাজের জন্য জীবন উৎসর্গ করবে। তোর আর সেজোর মতো দিনের বেলা ভস বসিয়ে ঘুমোবে না। প্রয়োজনে ঘোড়ার পিঠেই পাওয়ার ন্যাপ নেবে। আমি তো এখনই দিনে ঘুমাই না মোজো। প্রশংসার লোভে আমি আবার চেঁচালাম। হ্যাঁ, ঘুমোই না আর গুলতি মেরে মৌচাক ঢিলিয়ে বেড়াই। ছোটদাদু টিপ্পনি দিল। শেষদাদু এতক্ষণ গঙ্গার দিকে মুখ করে কি যেন দেখছিল, ফিরে তাকালো। ছোটদাদু সাপোর্ট পেয়ে বলে উঠল, এই দেখো না শেষদা, মেজদা নাতিটার মাথা একেবারে সজনে চেবান চিবুচ্ছে। এখনই প্রশ্রয় পেয়ে বড়দের কথায় ফুট কাটছে। এরপর আর কারো কথার মান দেবে ও। এখন থেকেই যা শেখানোর ওকে শেখানোর দরকার মেজদা। বড় হয়ে গেলে যতই চেষ্টা করো আর হবে না। সে যে কথায় বলে না, কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকায় করে ঠাস ঠাস। মোজো একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, স্নেহ অতি বিষম বস্তু রে ছোট, সবাই বোঝে না। অবশ্য তুই সেজো দুজনের কেউই বা বুঝবি কেমন করে। দুজনেরই তো সকল স্নেহ আর অ্যাবস্ট্রাক্ট নেই, একেবারে কংক্রিট। তোদের স্নেহ তো স্নেহ পদার্থ হয়ে সব স্তরে স্তরে জমছে ভুঁড়িতে। আর তাছাড়া পাথর নিয়ে ঘাটাঘাটি করে সুকুমার আবেগগুলো তোর সলিড পাথর হয়ে গিয়েছে। ছোটদাদু গম্ভীর হয়ে বলল, মেজদা, কথায় কথায় জীবিকা তুলে কথা বলিস না। ছোটদাদুর ফেসিয়াল এক্সপ্রেশন বলছে ছোটদাদুর রাগ হয়েছে। মোজো বলল, আমি তোমার জীবিকা তুলে কথা বলিনি। জীবিকার রেফারেন্স টেনেছি কেবল পয়েন্ট এস্টাবলিশ করতে। তাও যদি তোমার খারাপ লাগে, বেশ, আর বলবো না। কিন্তু মনে রেখো, আমার আর আমার নাতির রিলেশন নিয়েও কোনো টিপ্পনি চলবে না তোমাদের। নাতি তোর একার নয় মেজদা, তোরও যতটা আমাদেরও ততটা। ওর মাথা চিবলে আমরা প্রোটেস্ট করবই। কি বলো শেষদা? কোথায় শেষদা? শেষদাদু তো ফের গঙ্গাবক্ষে চক্ষু নিবেশ করেছেন। নিশ্চয়ই কিছু ভাবছেন। এখন কানের কাছে ঢাক বাজালেও শুনবে না। শেষদাদু সাড়া না পেয়ে ছোটদাদু যখন চুপ করেছেন, তখন মোজোর মুখে কেমন একটা যাত্রা কাটিং হু হু হা হা রাবুনে টাইপের হাসির এক্সপ্রেশন। ছোটদাদু আমায় ডেকে বলল, বেলো, বড়দা কোথায় রে? দাদানদা ওই তো, ওই যে চায়ের দোকানে চা খাচ্ছে।
ছোটদাদু চিড় বিড়িয়ে বলল, বাহ, মর্নিং ওয়াকে এসে বসে বসে চা খাওয়া, বলেই দুধ দাঁড় করে দোকানটার দিকে উঠে গেল। মোজো বলল, দেখেছিস ছোটটার এতেও হিংসে। হিংসে কোথায় মোজো? সে তুই বুঝবি না, অনেক ছোট তুই, তোর মনটা এখনো ঘেঁটু ফুলের মতো নরম। বড়দের যে কিসে হিংসা হয় আর হয় না সে বোঝার সাধ্য এখনো তোর হয়নি বাবা। চল ওখানে যাই। না থাক, আমি এগোই, আর তুই সেজোটাকে ডেকে নিয়ে আয়। ঘেঁটু ফুল আর তেমন নরম কোথায়? ডাউটটা ক্লিয়ার করব বলে মোজোর দিকে ফিরতেই দেখি তিনি ততক্ষণে হাঁটা দিয়েছেন। কাজেই আমিও তুরুম করে লাফিয়ে অ্যাবাউট টার্ন নিলাম। শেজাদুর আঙুলটা ধরলাম। শেজাদু আমার দিকে দেখে বলল, ওই দেখ বেলো, নৌকাটায় কি নিয়ে যাচ্ছে বলতো? বললাম, কি আবার? খড়। বাহ, বেশ তো ঠিক নিজের খাবারটা চিনে নিয়েছ। গুড। কিন্তু চাঁদু, আমি ওই নৌকাটার কথা বলিনি, ওর পিছনেরটা দেখতে বলেছি। তাকিয়ে দেখলাম পিছনের নৌকাটা বোঝাই বাঁশ। ভাবলাম বলি, তুমিও ঠিকটাই দেখেছ, কিন্তু বললাম না, সব কথা বলা যায় নাকি? শেজাদু বলল, এখান থেকে 17.5 কিলোমিটার উত্তরে গেলে এই নদীর অন্য রূপ দেখবি। ওখান থেকেই নদীর দুটো ভাগ, এক ভাগ এই আমাদের দিকে, আর একটা ভাগ বাংলাদেশে। জিজ্ঞেস করলাম, একই নদী একই জল, তবু দুটো দেশ শেজাদু? উত্তরে শেজাদু দুহাত ছড়িয়ে আবৃত্তি করে উঠলেন, এ পারে যে বাংলাদেশ, ও পারে সেই বাংলা। তারপর ফোঁস করে শ্বাস ফেলে বললেন, তাই হয় রে বেলো, এসব বড়দের ভাগাভাগির ব্যাপার, এখন তুই বুঝবি না সোনা। খানিক আগে মোজো একই কথা বলেছিল। আরে, মোজো তো শেজাদুকে ডাকতেও বলেছিল, ভুলে গেছিলাম। যাক বাবা, মনে পড়েছে যখন বলেই দি। শেজাদু, ওখানে সবাই তোমাকে ডাকছে, তাই নাকি? চল তবে। ওখানে যেতেই দোকান দাদু দুটো সন্দেশ বিস্কুট হাতে ধরিয়ে দিল। বলল, কি দাদা বাবু, মা বাবা সবাই ভালো আছে তো? বিস্কুটটায় কামড় বসিয়ে মাথা নাড়লাম। সামনের বেঞ্চিটায় বসে দাদান্দা আয়েশ করে গরম চায়ে ফুঁ পাড়ছে। সরু সরু ধোঁয়াগুলো এলোমেলো হয়ে মিশে যাচ্ছে। মোজো দাদান্দার পাশেই বসে হাঁ করে তাকিয়ে আছে দাদান্দার দিকে। খানিকক্ষণ সেই ধোঁয়ার টেরাবাঁকা চলন দেখে হঠাৎ বলল, কি রে দাদা, এ তোর কেমন ব্যাপার? তোর মর্নিং ওয়াকের প্রয়োজন, তাই আমরা সবাই মিলে বেরোলাম, আর আশা স্তব একটুও না হেঁটে তুই চায়ে দাঁত ডুবিয়ে বসে আছিস। ছোট্ট একটা সিপ করে গলায় একটা তৃপ্তির খ্যাঁকর দিয়ে দাদান্দা বলল, শোন মোজো, কাজের আবেগটাই আসল, বেগটা নয়। এই যে সকাল সকাল বেরোবো বেরোবো ভাব, এতে যে একটা টেনশন হলো, তাতে কতটা ক্যালোরি ঝরলো জানিস? তারপর ওই টুকটুক চড়ে লাফাতে ঝাঁপাতে কত ক্যালোরি ড্রেন্ড হয়েছে তার হিসেব করিস। এই সব কিছু মেলালে দেখবি শরীরের যতটা কসরতের দরকার ছিল সবটা হয়ে গেছে। কিন্তু ভেবে দেখ, শরীরের কোটা পূরণ হলেও মনের তো হয়নি। সেইটা ঠিক করতে ধাই দপর হাঁটা বা কোকড়কো ঝগড়াঝাটির প্রয়োজন নেই, জানিস তো। প্রয়োজন বৈদিক ঋষির মতো মা গঙ্গার সামনে বসে মলয় সমীরণের সাথে নিজের মনকে মিলিয়ে দেওয়া। ওম শান্তি, ওম শান্তি।
শান্তিতে মন তুলোর মতো হালকা হয়ে গেলে চোখ বন্ধ করে ভোরের মিঠে হাওয়া চাখা, সেই সঙ্গে গেলাস গেলাস চাও চাখা। কোন বৈদিক ঋষি সকালে প্রার্থনার বদলে চরণের দোকানের চা চাখতে বলেছেন বলতে পারিস? ছোটদাদু তেড়ে উঠল। আর বলার সাথে সাথেই সেই চরণ দাদু, যে কিনা এতক্ষণ একবার দাদানদার কথায় আর একবার মোজোর কথায় ঘাড় দুলিয়ে দুলিয়ে সায় দিচ্ছিল, একেবারে খোনা জেনারেটরের মতো শব্দ করে হেসে উঠল। দাদানদা গম্ভীর গলায় বলল, বলতে তো পারি, তবে বুঝবি না। বোঝার জন্য যতটা আক্কেল দরকার তার সিকি ভাগও তোদের ঘটে নেই রে, কাজেই পণ্ডশ্রম করব না আমি। ব্যাপারটা হয়তো আরো এগোলো না কেবল টুকটুক মামার দৌলতে। কোত্থেকে যেন সেই মুহূর্তেই এসে বলল, দাদা 1.5 ঘন্টা হয়ে গিয়েছে, এবার বাড়ি চলেন, আমার বাড়ি স্কুলের বাচ্চা আছে, আর দেরি করা যাবে লাগো। সবাই মিলে হুড়োহুড়ি করে উঠে পড়ল। মর্নিং ওয়াকের নামে বড় বড় দাদুদের ফাঁকি দেওয়ার এই পুরো ব্যাপারটা কিভাবে বাড়িতে সবার সামনে প্লেস করব, সেই কথাটা ভাবতে ভাবতেই আলতো ঝাঁকুনি দিয়ে টুকটুকটা দিল ছেড়ে।